আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা খতিয়ান অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে হাজির হয়েছি। তো দ্বিতীয় ক্লাসে আজকে আমরা সাধারণ জাবেদা হতে খতিয়ান প্রস্তুতকরণ কিভাবে করতে হয় সে বিষয়গুলো ভালোভাবে শিখব। তো সাধারণ জাবেদা আসলে কিভাবে করব, জাবেদা চ্যাপ্টারে কিন্তু আমরা এটা বেসিক আলোচনা করছি। আর হ্যাঁ, আজকের আলোচনাটা তোমাদের পাঠ্য বইয়ের ৮৮ পৃষ্ঠা থেকে নেওয়া, ঠিক আছে? তো ৮৮ পৃষ্ঠায় যে একটা সাধারণ জাবেদার ট্রানজেকশন বা লেনদেনগুলো দেওয়া রয়েছে, সেগুলো থেকে আমরা সাধারণ জাবেদা প্রস্তুত করব। সেই সাধারণ জাবেদা থেকে তারপরে খতিয়ান প্রস্তুত করব। তো কি বলা আছে দেখো, ২০২৫ সালের মার্চের ১ তারিখে জনাব শাহিন নগদ ১ লক্ষ টাকা নিয়ে শাহিন ট্রেডার্স নামে ব্যবসা শুরু করলেন। ওকে, নগদ ১ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন, তার মানে কি মালিক যা নিয়ে ব্যবসা শুরু করে সেগুলো মূলধন, আর যা নিবে, ঠিক আছে, সেগুলো সম্পদ হলে ডেবিট হবে, দায় হলে ক্রেডিট হবে, ঠিক আছে? তাহলে এখানে নগদ তো সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাহলে সম্পদ নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট, এটা হয়েছে। মার্চের ২ তারিখে কি বলা আছে, আসবাবপত্র ক্রয় করা হয়েছে ২০,০০০ টাকা, তার মানে ২০,০০০ টাকা নগদে কমে গেছে, অপরদিকে আসবাবপত্র একটি সম্পদ এখানে বৃদ্ধি পেয়েছে। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আবার নগদ একটা সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, তাহলে জাবেদা কি হবে, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ওকে, মার্চের ৩ তারিখে বলা আছে পণ্য বাকিতে ক্রয় করা হয়েছে। দেখো এখানে পণ্য বাকিতে ক্রয় করা হয়েছে, তাইলে বাকিতে যখন পণ্য ক্রয় করি তখন সেই টাকাটা দিতে হবে, অর্থাৎ কেউ তোমার কাছ থেকে টাকা পাবে, যে তোমার কাছ থেকে টাকা পাবে সে হলো পাওনাদার। তার মানে কি, ক্রয়ের ফলে পাওনাদার তৈরি হয়ে গেছে, আর পাওনাদার হলো দায়, এখানে দায় বৃদ্ধি পেয়েছে, দায় বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়। অপরদিকে ক্রয় করেছে, ক্রয় হলে ব্যয় হয়, এখানে ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। তাহলে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট। ওকে, মার্চের ৫ তারিখে বলা আছে পণ্য বিক্রয় করা হলো ২৫,০০০ টাকা, তাইলে এখানে নগদে বিক্রয় করেছো, ঠিক আছে, যেহেতু বাকিতে উল্লেখ নাই তার মানে নগদেই হয়েছে। তার মানে নগদ টাকা তুমি পেয়েছো, বিক্রয় করলে নগদ টাকা পাওয়া যায়, তাইলে নগদ টাকা পাইলে কি হয়, নগদান হিসাব ডেবিট, কেন পাইলা, বিক্রয় করে, তাইলে বিক্রয় হিসাব ক্রেডিট। বহি ফেরত মানে কি, বহি ফেরত মানে ক্রয় ফেরত, বহি ফেরত মানে ক্রয় ফেরত, তাইলে ক্রয়কৃত পণ্য ফেরত দিয়েছো, কাউকে ফেরত দিবা, পাওনাদারকে, তাইলে পাওনাদার বা প্রদেয় হিসাব ডেবিট আর বহি ফেরত হিসাব ক্রেডিট। ওকে, এরপর মার্চের ১২ তারিখে বলা আছে প্রদেয় হিসাবকে পরিশোধ করা হলো ১০,০০০ টাকা, প্রদেয় হিসাবকে পরিশোধ করা হলো কত, ১০,০০০ টাকা, তার মানে প্রদেয় হিসাবকে পাওনাদারকে পরিশোধ করেছে ১০,০০০ টাকা, তাহলে ১০,০০০ টাকা তোমার নগদ কমে গেছে। অপরদিকে পাওনাদার দায়ও কমে গেছে, দায় কমলে ডেবিট হয়, তাহলে প্রদেয় হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে। ব্যাংকে হিসাব খোলা হলো ১৫,০০০ টাকা জমা দিয়ে, তার মানে কি ১৫,০০০ টাকা ব্যাংকে বৃদ্ধি পেয়েছে, ব্যাংকও একটা সম্পদ, আবার নগদ টাকা কমে গেছে, নগদও একটা সম্পদ, তাহলে সম্পদ যেটা কমবে সেটা ডেবিট, আবার সম্পদ যেটা বাড়বে সেটা ক্রেডিট, সম্পদ যেটা বাড়বে সেটি ডেবিট, আর সম্পদ যেটি কমবে সেটি ক্রেডিট। তাইলে এখানে ব্যাংক সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, আর নগদ সম্পদ হ্রাস পেয়েছে, তাইলে নগদান হিসাব ক্রেডিট। ওকে, মার্চের ১২ তারিখে বলা আছে পণ্য বিক্রয় বাবদ চেক প্রাপ্তি, চেক পাইলে ব্যাংকে টাকা বাড়ে, ঠিক আছে, কোথায় বাড়ে, ব্যাংকে টাকা, তাহলে ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক হিসাব ডেবিট হবে, আর কেন বাড়লো, বিক্রয় করে বাড়লো, তাইলে বিক্রয় হিসাব ক্রেডিট। ওকে, মার্চের ২৫ তারিখে বলা আছে শ্রমিকের নিকট হতে চেক মারফত ক্রয় করা হলো ৬,০০০ টাকা, তাইলে কাউকে চেক দেওয়া বা চেকের বিনিময়ে কোনো কিছু নেওয়া হলে, অর্থাৎ চেকটা যদি কোনোভাবে তোমার কাছ থেকে চলে যায় তাহলে সেটি ব্যাংক থেকে টাকা কমে যাবে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট করতে হবে, আর যেহেতু ক্রয় করেছো তাহলে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। এরপরে মার্চের ২৮ তারিখে কর্মচারীদের বেতন পরিশোধ করা হলো ৫,০০০ টাকা, তাহলে এটা জাবেদা কি হবে, বেতন যেহেতু একটা ব্যয়, বেতন হিসাব ডেবিট, তারপরে যেহেতু নগদ টাকায় পরিশোধ করেছো তাহলে নগদান হিসাব ক্রেডিট। তাহলে এগুলো সাধারণ জাবেদায় আগে পোস্টিং দিব, খতিয়ান করার পূর্ব শর্ত হলো আগে সাধারণ জাবেদা করতে হবে, তাইলে সাধারণ জাবেদা আমরা অলরেডি ডেবিট ক্রেডিট বলে ফেলছি, তারপরেও একবার দেখাই দিই। নগদ ১ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, এটা কি হবে, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, নগদ অর্থ নিয়ে ব্যবসা শুরু করলো, এটা বসাই দিব। এরপর মার্চের ২ তারিখে আসবাবপত্র ক্রয় করেছি, তাইলে এখানে ক্রয় হিসাব লেখা যাবে না, কিন্তু ক্রয় হিসাব কখন লেখা যায়, যখন পণ্য ক্রয় করি, ঠিক আছে, তাহলে এটা আসবাবপত্র সম্পদ ক্রয় করলে কিন্তু ক্রয় হিসাব লেখা যায় না, সম্পদ হিসাবে লিখতে হয়, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট কি হবে, নগদান হিসাব ক্রেডিট হবে, তাহলে এটাও তাই, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট ২০,০০০ টাকা। এরপরে দেখো পণ্য বাকিতে ক্রয় করেছো, তাইলে কি ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এরপরে কি আছে, পণ্য বিক্রয় করেছো, তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এই যে
নগদে পণ্য বিক্রয় করা হলো 25,000 টাকা। এরপর মার্চের 8 তারিখে কি আছে, বহি ফেরত, পাওনাদারকে পরিশোধ দেওয়া হয়েছে। তাহলে এটা কি হবে, প্রদেয় হিসাব ডেবিট, বহি ফেরত হিসাব ক্রেডিট, 2000 টাকা বসাই দেব। মার্চের 12 তারিখে কি বলা আছে, প্রদেয় হিসাবকে পরিশোধ করেছো, তার মানে কি প্রদেয় হিসাব টাকা পেয়েছে, প্রদেয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট হবে। ওকে, এখানে বসাও। এরপরে দেখো মার্চের 18 তারিখে কি বলা আছে, বলা আছে ব্যাংকে হিসাব খোলা হলো, তাইলে আমাকে ব্যাংকের টাকা বাড়লো, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে তাই লিখবা ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংকে হিসাব খোলা হলো ব্যাখ্যা লিখে দেবা। হ্যাঁ, এরপরে 18 পরে 22 তারিখ আছে পণ্য বিক্রয় বাবদ চেক প্রাপ্তি, তাহলে চেক পাইলে ব্যাংকে টাকা বাড়ে, ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট হবে। দেখো এটা জাবেদা কি হবে, ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এরপরে আবার কি করছো, শ্রমিকের নিকট হতে চেক মারফত পণ্য ক্রয়, তাইলে ব্যাংকে টাকা কমে গেছে, অপরদিকে ক্রয় বৃদ্ধি পাইছে, তাইলে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। ঠিক আছে, মার্চের 28 তারিখে বেতন পরিশোধ করা হয়েছে 5000 টাকা, তাহলে বেতন একটা খরচ, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এখানে আমরা বসাই ফেললাম। ঠিক আছে, এরপরে আমাদের এখানে যে বিষয়টা দেওয়া আছে এই বিষয়টা নিয়ে তোমরা মাথা না ঘামাও, অনেক টিচার এই জিনিসটা বলে যে কতগুলা হিসাব আছে, সেই হিসাবগুলো তুমি আগে ফাইন্ড আউট করবা, তারপরে খতিয়ান করবা, তো ওটা নিয়ে একটু বেশি মাথা ঘামানোর দরকার। তো এত মাথা ঘামানোর দরকার নেই, আমরা একটু সহজ পদ্ধতিতে শিখবো। সহজ পদ্ধতি কি, একদম আমরা যে জাবেদা করলাম, জাবেদা করে প্রথম যে জাবেদাটা আছে প্রথম 1 তারিখের, ওইটা দেখবো, দেখে প্রথম কি হিসাব আছে, নগদান, তাইলে এই নগদানটা আমি কাটবো। নগদান আমি প্রথম নগদান কয়টা রয়েছে এটা একটু দেখবো। নগদান এই যে 2 তারিখে আছে, তারপরে 3 তারিখে নাই, 5 তারিখে আছে, তারপরে কত আছে, 8 তারিখে নাই, তারপরে 12 তারিখে আছে, ওকে, তারপরে 18 তারিখে আছে, ওকে, তারপরে 22 তারিখে নাই, 25 তারিখে নাই, তারপরে 28 তারিখে আছে, ওকে। তাইলে এটার আমরা কাজ করব কিভাবে, প্রথমে আমরা টি ছকে আমরা একটি খতিয়ানের ঘর কাটবো, কি নগদান হিসাব নাম দিব, ডেবিট এই পাশে ডান পাশ হলো ক্রেডিট, ওকে, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা। এখন প্রথম যে কাজটা হবে, প্রথম যে হিসাবটা আছে নগদান হিসাব, আমি তো টাইটেল দিলাম নগদান হিসাব। একটা জিনিস মনে রাখবা, যখন আমি শিরোনাম নগদান হিসাব দিব তখন ভিতরে আর কখনো নগদান হিসাব লেখা যাবে না, তাইলে কি লিখতে হবে, নগদান হিসাবের বিপরীত যে হিসাবটা আছে সেই হিসাব লিখতে হবে। এখানে নগদান হিসাবের বিপরীত কি আছে, মূলধন। এখানে নগদান হিসাবের বিপরীত কি আছে, আসবাবপত্র। এখানে নগদান হিসাবের বিপরীত কি আছে, বিক্রয়। এখানে দেখো নগদান হিসাবের বিপরীত কি আছে, প্রদেয় হিসাব। এখানে নগদান হিসাবের ব্যাংক হিসাব আছে। তো এইভাবে, তো এইটা দেখো, এই নগদান হিসাবটা কোন পাশে আছে, ডেবিট পাশে, তাইলে আমি টাকাটা লিখবো ডেবিট পাশে, এই যে ডেবিটের টাকার ঘরে টাকা লিখবো, লিখে এখানে কি করব, তারিখটা ডেবিট পাশে বসাবো 2025 মার্চের 1, এখানে লিখবো বিপরীত হিসাব, তাহলে নগদানের বিপরীত কি ছিল, মূলধন হিসাব, এখানে মূলধন হিসাব লিখে ফেলবো, ওকে। এরপরে এটা গেল, তারপরে আমার পরের নগদান কত তারিখে, 2 তারিখে আছে, তো 2 তারিখে নগদান হিসাব ক্রেডিট কত, 20,000 টাকা, তাইলে এবার এটার বিপরীত হিসাব কি, আসবাবপত্র, তাইলে দেখো ক্রেডিট ঘরে টাকা বসাবো, ক্রেডিট পাশে, এই যে ক্রেডিট পাশে 20,000 টাকা বসাইলাম, বিবরণে ঘরে কি লিখবো, বিপরীত হিসাব, আসবাবপত্র, এখানে তারিখটা তারিখের মতো দিয়ে দেবো, ওকে। এরপরে কত তারিখ আছে, 5 তারিখ আছে, 5 তারিখ নগদান ডেবিট আছে, ঠিক আছে, কি কেন ডেবিট, বিক্রয় হিসাবের কারণে, তাইলে 5 তারিখ ডেবিট পাশে বসাবো, 25,000 টাকা, এখানে বিক্রয় হিসাব লিখে দিব, ওকে। এরপরে কত তারিখে আছে, 22 তারিখে ক্রেডিটে আছে 10,000 টাকা, কেন, প্রদেয় হিসাবে, তাইলে এখানে ক্রেডিট পাশে 10,000 টাকা লিখবো, এখানে প্রদেয় হিসাব দেব, ওকে। এরপরে 18 তারিখ আছে, 18 তারিখ কি কাহিনী আছে, ব্যাংক হিসাব বিপরীত রয়েছে, তাইলে এখানে ব্যাংক হিসাব লিখবো, ব্যাংক হিসাব লিখে 15,000 টাকা বসাবো। এরপরে 28টা 18 পরে কত আছে, 18 পরে 28 তারিখে আছে, ওকে, 28 তারিখে আছে কি বেতন হিসাব লিখবো, তাইলে কি লিখবো, এখানে বেতন হিসাব 5,000 টাকা। এবার আমাদের যে কাজটা হবে, ডেবিট পাস এবং ক্রেডিট পাস দুইটা যোগ করব আগে, হ্যাঁ, ডেবিট পাস এবং ক্রেডিট পাস দুইটা আগে যোগ করব। তো ডেবিট পাসের যোগফল হয়েছে 1,25,000 টাকা, ক্রেডিট পাসের যোগফল হয়েছে মাত্র 50,000 টাকা, কত, 50,000। তার মানে কি, কোন পাশে বেশি হয়েছে, ডেবিট পাশে, যে যোগফলটা যে পাশে যোগফল বেশি হবে সেটাই দুই পাশে লিখবো। তো এখানে 1,25,000 টাকা আমরা লিখে ক্লোজ করে দেব, এখানেও 1,25,000 টাকা লিখে ক্লোজ করে দেব, ওকে। এখন কম হইল কোন পাশে, ক্রেডিট পাশে। ক্রেডিট পাশে কত টাকা কম হয়েছে, এই যে 1,25,000 থেকে এই উপরের যোগফল যত হইলো সেটা বাদ দিলে দেখা যায় যে 75,000 টাকা হয়েছে। এই 75,000 টাকা ওই মাসে, যে মাসে করতেছি সেই মাসের শেষের দিন লিখবো, শেষ তারিখ লিখবো।
মার্চ মাস 31-এ, আবার ফেব্রুয়ারি কিন্তু 28-এ, তাহলে ফেব্রুয়ারিতে কিন্তু আবার 30-এ দিতে পারবো না। এপ্রিল মাস 30-এ, তো এটা কোনটা 31, কোনটা 30, কোনটা 28, এটা কিভাবে বুঝবো? ঠিক আছে, এটা বোঝার কিন্তু একটা পদ্ধতি রয়েছে। পদ্ধতিটা কি? তুমি দেখো, এই যে তোমার এই আঙ্গুলটা এইভাবে নিবা, ঠিক আছে, সরি, এই মুষ্টি, হাতের মুষ্টি এভাবে পাকাবা, পাকায় এই যে এখান থেকে শুরু করবা, এখান থেকে, হ্যাঁ, এখান থেকে এটা জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এইভাবে, হ্যাঁ, এইভাবে করবা। আমি আবারও দেখাই, যদিও মানে একটু হাতটা একটু আহ, রোগা পাতলা হইলে আর একটু ভালো বোঝা যেত। ঠিক আছে, এটা জানুয়ারি, জানুয়ারি উপরে পড়বে, ফেব্রুয়ারি নিচে, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আবার জুলাই থেকে আবার এখানে তো শেষ হলো, তাই না? এখান থেকে আবার ব্যাক করবা, জুলাই, জুলাই আসছে, আবার আগস্টও এখান থেকে উপর থেকে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ঠিক আছে, এইভাবে করবা। যে মাসগুলো উপরে পড়বে, এই যে উপরে, ঠিক আছে, উঁচায় পড়বে, সেগুলো হলো 31, আর যেগুলো নিচে পড়বে সেগুলো হলো 30। শুধুমাত্র ফেব্রুয়ারি মাসটা কত হবে? 28-এ হবে, হ্যাঁ, মনে থাকবে তো এইভাবে। তাহলে প্রথমটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চটা উপরে পড়ছে, এই জন্য মার্চের 31 তারিখ, ঠিক আছে, এটা শেষ দিন। এইটা লিখবো, যেহেতু কম আছে এই জন্য ব্যালেন্স সিডি লিখবো, ব্যালেন্স সিডি মানে কম, এটা মনে রাখবা এইভাবে। যদিও এটা ব্যালেন্স ক্যারিড ডাউন বা ব্রট ডাউন এরকম এগুলোর এলাবোরেশন আসে, তোমরা এইভাবে মনে রাখবা যে ব্যালেন্স সিডি হলো কম পাশে, ঠিক আছে, কম আছে ব্যালেন্স সিডি। এখন ব্যালেন্স সিডি যেটা লিখলাম, যে তারিখে লিখলাম তার ওই মাসের পরের দিন, মানে পরের দিন, মার্চের 31 তারিখের পরে কি? এপ্রিলের 1 তারিখ, তাহলে এপ্রিলের 1 তারিখ ডান পাশে চলে আসবো, বাম পাশে কম, তাইলে ডান পাশে আসবো, এসে ডান পাশে এসে আমি কি করব? ওই 75,000 টাকা টাকার ঘরে লিখবো, আর এখানে ব্যালেন্স বিডি দিব, ঠিক আছে, বিডি দিব। এখন এটিকে যদি তোমার বলা হয় যে এটা ডেবিট জেড না ক্রেডিট জেড, এটা কিভাবে বুঝবা? তাহলে দেখো, এই যে ব্যালেন্স বিডি কোন পাশে আসছে? ডেবিটে, তাহলে এটা ডেবিট জেড, ঠিক আছে। ব্যালেন্স সিডি যে পাশে থাকবে তার বিপরীত জের হবে। ব্যালেন্স সিডি ক্রেডিটে আছে, তাহলে বিপরীত জের কোনটা? ডেবিট, তাহলে এটা ডেবিট জের। বুঝতে পেরেছো? তাহলে আমার নগদান হিসাব গেল। নগদানের পরে আরেকটি কি হিসাব আছে দেখো, এইখানেই দেখো আমার এই যে মূলধন হিসাব। এইবার আমরা কি করব? আমরা একটু নগদানটা কেটে দিই, হ্যাঁ, নগদানটা কাটি, ওকে, এটা আমরা ইরেজ করে ফেলি। দেখো, এরপরে নগদানের পরে আছে মূলধন হিসাব। কি হিসাব? মূলধন হিসাব। তাইলে এখানে মূলধন হিসাবে নামে একটা ঘর কাটবো। তাইলে মূলধন কতগুলো আছে একটু দেখি। মূলধন কোথাও নাই, আর একটাই আছে। তাইলে এখানে মূলধন হিসাবটা টাইটেল দেব। মূলধন কোন পাশে আছে? ক্রেডিট পাশে। তাইলে ক্রেডিট পাশে টাকা বসাবো, বসায় এর বিপরীত হিসাব কি রয়েছে? নগদান হিসাব, এটা লিখে দিব। তাহলে 2025 মার্চের 1 তারিখ, ওকে। মূলধন আর কোথাও নাই, যেহেতু তারপরে ক্রেডিট যেটাই এটাই বড়, তাইলে এই 1 লাখ টাকা দুই পাশেই লিখে দিব, হ্যাঁ, 1 লাখ টাকা দুই পাশেই লিখে দিব। লিখে দিয়ে দেখো এই পাশে কিন্তু 1 টাকাও নাই, তাইলে এই পাশে টোটাল 1 লাখ টাকাই কিন্তু কম আছে। এই জন্য মার্চের 31 তারিখে ব্যালেন্স সিডি 1 লাখ টাকা, ঠিক আছে। ব্যালেন্স সিডি কিন্তু ডেবিট পাশেও হতে পারে, ক্রেডিট পাশেও হতে পারে, যে পাশে কম হবে সে পাশে লিখবো ব্যালেন্স সিডি। তাহলে এখানে ব্যালেন্স সিডি মার্চের 31 তারিখ, এরপরে এপ্রিলের 1 তারিখে ব্যালেন্স বিডি হিসেবে 1 লক্ষ টাকা এইভাবে লিখে দেব, ওকে। তাহলে এইটা গেল আমাদের মূলধন। এখন 1 তারিখ আমাদের ক্লোজ কমপ্লিট, 1 তারিখ আমাদের কি ফুল কমপ্লিট, ওকে। 1 তারিখ আমার ফুল কমপ্লিট। এবার আসো 2 তারিখে, দেখো আসবাবপত্র হিসাব আছে। কি হিসাব আছে? আসবাবপত্র। তাহলে আসবাবপত্র এই টোটাল জাবেদার মধ্যে আর কোথাও নাই, তাহলে আসবাবপত্র নামে একটা হিসাব দিয়ে দিই এখানে। আসবাবপত্র হিসাব 20,000 টাকা ডেবিটে আছে, তাহলে ডেবিট পাশে টাকা বসাবো 20,000, আর ক্রেডিট হিসাব যেটা করছিলাম সেটা বিবরণে ঘরে লিখবো, নগদান হিসাব করছিলাম, তাহলে নগদান হিসাব লিখবো মার্চের 2 তারিখ। এখন দেখে এটা ব্যালেন্স 20,000 টাকা এই পাশে আছে, ডেবিটে আছে, তাহলে ডেবিটেও 20,000 টাকা, ক্রেডিটেও 20,000 টাকা লিখে ক্লোজ করব, করে ক্রেডিট পাশে কত টাকা কম? 20,000 টাকাই কম, তাহলে ব্যালেন্স সিডি হিসেবে 20,000 টাকা দিয়ে দিব, এরপর ব্যালেন্স বিডি দিব। এগুলো নিয়ে আর বিস্তারিত না বলি, আমরা জাস্ট খালি পোস্টিং দেওয়াটা শিখি, হ্যাঁ। তাইলে 2 তারিখে কি ছিল? আসবাবপত্র হিসাব এবং নগদান হিসাব, ওকে, দুইটাই কমপ্লিট, নগদানও কমপ্লিট, তার মানে 2 তারিখ কমপ্লিট। 3 তারিখে দেখো ক্রয় হিসাব আসছে, ক্রয় হিসাবের জন্য একটা করব। ক্রয় হিসাব কয়টা আছে? একটা, তারপরে আর কোথায় আছে? আর কোথায় আছে? আর কোথায় আছে? এই যে একটা ক্রয় হিসাব, দুইটা আছে, তার মানে কি একটা হলো 3 তারিখে আর একটা হলো 25 তারিখে, ওকে।
তাইলে দেখো ক্রয় হিসাবে দেখো 3 তারিখেরটা ক্রয় হিসাব 30,000 টাকা, ডেবিট পাশে বসাই দিব টাকা, বিপরীত হিসাব ছিল প্রদেয় হিসাব। আর 25 তারিখে ক্রয় হিসাব 6,000 টাকা ছিল, বিপরীত হিসাব ছিল ব্যাংক হিসাব, কারণ চেক মারফত ক্রয় করা হয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু এই দুইটা যোগ করলে 36,000, তাহলে 36,000 দুই পাশেই লিখবো, লিখে ক্রেডিট পাশে কম আছে 36,000, তাহলে ব্যালেন্স শিটে 36,000। ওকে, ক্রয় হিসাব গেল। এরপর ক্রয়ের পরে প্রদেয় হিসাব আছে, কিন্তু প্রদেয় হিসাব কয়টা আছে একটু দেখি। প্রদেয় হিসাব আছে এখানে একটা, ঠিক আছে, তারপরে এখানে একটা, আরও আছে কিনা দেখি, আরও আছে কিনা, তাইলে এই তিনটা, ঠিক আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তার মানে 3 তারিখ, 8 তারিখ আর 12 তারিখ তিনটা আছে। প্রদেয় হিসাব 3 তারিখেরটা হলো ক্রেডিট, তাইলে আমরা প্রদেয় হিসাবে শিরোনামে যাব, দেখো ক্রেডিট পাশে বসাবো। কেন ক্রেডিট হয়েছিল? এটা ক্রয় হিসাব ছিল এই জন্য। ঠিক আছে, এরপরে 8 তারিখ প্রদেয় হিসাব ডেবিট ছিল, তাই না? প্রদেয় হিসাব কি ছিল? ডেবিট ছিল। কেন ডেবিট ছিল? বই ফেরতের কারণে 2,000 টাকা, তাহলে ডেবিট পাশে বসাবো বই ফেরত হিসাব দিয়ে। ঠিক আছে, 2,000। এরপরে 12 তারিখেও এটা কি ছিল? প্রদেয় হিসাবকে পরিশোধ করা হয়েছিল নগদে, এই জন্য প্রদেয় হিসাব এখানে নগদান হিসাব দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এই দুই পাশের যোগফল দেখো 30,000 টাকায় বড়, তাহলে 30,000 টাকা দুই পাশে লিখবো, লিখে ক্লোজ করে দিব। দিয়ে দেখো ডেবিট পাশে কিন্তু কম আছে কত? 18,000 টাকা, তাইলে ব্যালেন্স সিডি 18,000 টাকা। ওকে, এখন আমাদের প্রদেয় হিসাব গেল। এখন কি গেল? প্রদেয় হিসাব গেল। এরপরে কি আছে? 3 তারিখে প্রদেয় হিসাব গেল। 5 তারিখে দেখো নগদান হিসাবটা চলে গেছে, বিক্রয় হিসাব যায় নাই। এবার আসো বিক্রয় হিসাব। তাহলে বিক্রয় হিসাব কয়টা আছে? একটা, তারপরে এখানে একটা, দুইটা, তারপরে দুইটা আছে। তাহলে বিক্রয় হিসাব কত কত তারিখ? একটা হলো 5 তারিখ আর একটা হলো 22 তারিখ। ওকে, তাহলে বিক্রয় হিসাবের নামে আরেকটি কলাম দিব। বিক্রয় হিসাব দুইটাই ক্রেডিট ছিল, তাহলে প্রথমটা 25,000 টাকা বিক্রয় হিসাব ক্রেডিট ছিল, ডেবিট ছিল নগদান হিসাব। ঠিক আছে, বিবরণী করে নগদান বসাবো। এরপরে 22 তারিখে বিক্রয় হিসাব ক্রেডিট ছিল 8,000 টাকা, ডেবিট ছিল ব্যাংক হিসাব, তাহলে দুইটা যোগ করলে 33,000, দুই পাশে 33,000 টাকা হবে। ঠিক আছে, 33,000 টাকা। তো এই 33,000 টাকা ব্যালেন্স সিডি হিসাবে লিখবো। ওকে, বিক্রয় হিসাব গেল। তাইলে বিক্রয় হিসাব গেল 5 তারিখে। এরপরে প্রদেয় হিসাবও গেছে। ঠিক আছে, এখন আমার কি? বহি ফেরত। বহি ফেরত কি? ক্রেডিট, তাহলে বহি ফেরতের নামে আরেকটি হিসাব দিব। এখানে দেখো বহি ফেরত ক্রেডিট, ক্রেডিট হিসাবে ক্রেডিটে বসাবো, এখানে কি দেব? প্রদেয় হিসাব দেব, দিয়ে এটা ব্যালেন্স করে দিব। ঠিক আছে, তাহলে বহি ফেরত গেল, বহি ফেরত কমপ্লিট হলো। এরপরে আমরা কিন্তু এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল একের পর এক কমপ্লিট করব। হ্যাঁ, এরপরে প্রদেয় হিসাব গেল, প্রদেয় হিসাব গেছে, নগদান হিসাবও গেছে, এটা কমপ্লিট। তারপরে ব্যাংক হিসাবটা যায়নি, এখন ব্যাংক হিসাব আসো। ঠিক আছে, ব্যাংক হিসাব কিন্তু এখন পর্যন্ত যায়নি। ব্যাংক হিসাব কয়টা আছে? একটা, দুইটা, তাহলে দুইটা আছে ব্যাংক হিসাব। ওকে, তাহলে দুইটা ব্যাংক হিসাবে আমরা এবার আসবো ব্যাংক হিসাব। তাহলে ব্যাংক হিসাব দুইটাই ডেবিটে ছিল, প্রথমটা নগদান হিসাব দিয়েছিল আর দ্বিতীয়টা ছিল বিক্রয় হিসাব। তাহলে দুইটা যোগ করলে 23,000 ডেবিট পাশে আসে, 23,000 ক্রেডিট পাশেও লিখবো। জের কত? ও, আরেকটা ব্যাংক হিসাব ছিল 6,000 টাকার, হ্যাঁ, ক্রেডিট পাশে, তাহলে ক্রেডিট পাশে 6,000 টাকা বসাই দেবো। দিয়ে এই পাশে ডিফারেন্স হলো কত? 17,000 টাকা। এই 17,000 টাকা হলো সিডি, তাইলে ব্যালেন্স সিডি এই পাশে আর ব্যালেন্স বিডি এই পাশে আসবে, ডেবিট পাশে আসবে। ওকে, এরপরে আর কি আছে? ব্যাংক হিসাব তো গেল কমপ্লিট, এখানে নগদান হিসাবও কমপ্লিট, এখানে ব্যাংক হিসাব বিক্রয় হিসাব কমপ্লিট, এখানে ক্রয় হিসাব ব্যাংক হিসাব কমপ্লিট, এখানে বেতন হিসাবটা বাকি আছে। তাহলে সর্বশেষ বেতন হিসাব বাকি আছে। বেতন হিসাব ডেবিট আছে, তাহলে ডেবিট করে আমরা বসাই দিব বেতন হিসাব। ঠিক আছে, উভয় পক্ষে 5,000 টাকা দিয়ে দিব, তাহলে ব্যালেন্স সিডি 5,000 টাকা ক্রেডিট পাশে হবে আর ব্যালেন্স বিডি 5,000 টাকা ডেবিট পাশে হবে। তো এইটাই ছিল টি ছকের পোস্টিং। তো আমি আরেকটু দেখাচ্ছি, যেহেতু ক্লাসটা লেন্দি হয়ে যাচ্ছে, আমি জাস্ট একটা আইটেম দিয়ে বোঝাবো। এই যে এখানে যে টি ছক আছে, এই টি ছকে কি হিসাব করছি? আমি নগদান হিসাব করছি। এই নগদান হিসাবটা আমি চলমান যে ছকে একটু দেখাই দিব, জাস্ট খালি তোমাদেরকে একটু দেখাই দিব। কি করব? নগদান হিসাবটা একটু দেখাই দিব চলমান জের ছকে। ঠিক আছে, চলমান জের ছকে একটু দেখাই দিব, তারপরে আমি প্র্যাকটিক্যালি আরো করাই দিব ক্লাসগুলো, কারণ খতিয়ানের চ্যাপ্টারটা একটু অঙ্ক করতে এখানে একটু সময় লাগে, এখানে কি লাগে? একটু সময় লাগে। ওকে, তাইলে চলমান জের ছকটা আমি একটু দেখাই দিচ্ছি, দেখো কিভাবে করতে হবে। চলমান জের ছকে কলাম হবে 60টি, কয়টি? 60টি। তাইলে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এখানে উদ্ধৃত বা জের দিয়ে ডেবিট ক্রেডিট দিতে হবে। ঠিক আছে, তাহলে একদম প্রথমে কি ছিল?
দেখো নগদান হিসাব ডেবিট ছিল, ওকে ভালো কথা। কেন কেন ডেবিট করা হয়েছে? মূলধন হিসাবে। তাইলে বিবরণের ঘরে ওইটাই লিখবো, মূলধন হিসাবে লিখবো, ঠিক আছে। তাইলে মার্চের 1 তারিখ মূলধন হিসাব 1 লক্ষ টাকা এখানে লিখে দেব। তাইলে প্রথম যে জেডটা যে ঘরে আসবে, ডেবিটে আসলে তাহলে জেড ডেবিটেই লিখবো, ক্রেডিটে আসলে ক্রেডিটেই লিখবো জেড, ওকে। এরপরে যে হিসাবগুলো আসবে ডেবিট, এখানে যদি ডেবিট জের হয় তাহলে যদি কোনো আইটেম ক্রেডিট হয় তাহলে বিয়োগ হবে, আর কোনো আইটেম যদি ডেবিট হয় তাহলে যোগ হবে, ওকে। এরপরে দেখো মার্চের 2 তারিখে, মার্চের 2 তারিখে কি ছিল? আমি নগদান হিসাব করতেছি প্রথমে, তাই না? মার্চের 2 তারিখে দেখো নগদান হিসাব কি ছিল? ক্রেডিট ছিল। কেন ক্রেডিট? আসবাবপত্র ক্রয় হিসাবের জন্য। তাইলে এইটা আমরা কিভাবে করব? দেখো এখানে এই যে মার্চের 2 তারিখ আসবাবপত্র হিসাব দিয়ে ক্রেডিট পাশে 20,000 টাকা বসাই দেব, ওকে। এখন এটা জের করব কিভাবে? এই যে ডেবিট জের ছিল 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ থেকে এই 20,000 টাকা ক্রেডিট থেকে আসতেছে। ক্রেডিট থেকে আসলে কি হবে? বিয়োগ হবে। তাহলে 1 লাখ থেকে এই 20,000 টাকা বিয়োগ হলে এখানে 80,000 টাকা জের হবে, ওকে। আর যদি ডেবিট পাশ থেকে আসতো তাহলে যোগ হতো, ঠিক আছে। 5 তারিখের লেনদেনটা দেখো। 5 তারিখে কি বলা ছিল? 5 তারিখে যে নগদান হিসাব ডেবিট ছিল, বিক্রয় হিসাব ক্রেডিট ছিল। তাহলে ডেবিট পাশে বসাবো 25,000 টাকা, ওকে। 5 তারিখে কি বিক্রয় হিসাব দিয়ে এখানে 25,000 টাকা। তাহলে 25,000 টাকা, এটা জেড তো আমার ডেবিটের, তাহলে 80,000 টাকার সাথে আরো 25,000 যোগ করলে কত হবে? 1,05,000 টাকা হবে। এরপরে 12 তারিখের লেনদেনটা দেখবো। 12 তারিখে দেখো একটা কি দেওয়া আছে? এখানে নগদান হিসাব ক্রেডিট দেওয়া আছে 10,000 টাকা। কেন? প্রদেয় হিসাব দিয়ে। তাইলে এখানে প্রদেয় হিসাব দিয়ে আমি ক্রেডিট করে 10,000 টাকা লিখবো, ঠিক আছে। লিখে এখানে 10,000 টাকা যেহেতু ক্রেডিট পাশ থেকে আসলো তাহলে কি হবে? বিয়োগ হবে। তাহলে 1,05,000 থেকে 10,000 বাদ দিলে 95,000 টাকা হয়। এরপরে 18 তারিখে ক্রেডিট করে 25,000 টাকা, সরি 15,000 টাকা আছে। তাইলে 95 থেকে 15,000 বাদ দিলে 80,000 টাকা হবে। 28 তারিখে ক্রেডিট করে 5,000 টাকা আছে, তাইলে 80,000 থেকে 5,000 টাকা বাদ দিলে 75,000 টাকা হবে, ঠিক আছে। তো এই ছিল জের। দেখো চলমান জের ছকের বৈশিষ্ট্য হলো প্রতিটি লেনদেন পোস্টিং দেওয়ার সাথে সাথে জের জানা যায়। এখানে ডেবিট ব্যালেন্স বিডি সিডি করার কোনো বাধ্যবাধকতা নেই বা ঝামেলা নেই। এই চলমান জের ছকটাই কিন্তু খুব সহজ। যদি তোমাদের খতিয়ান করতে বলে আর যদি কোন ছকে করতে হবে সেটি উল্লেখ না থাকে তাহলে তোমরা সবসময় চলমান জের ছকে করবে, তাহলে তোমাদের সময় বাঁচবে এবং তোমরা তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, এই যে চলমান জের ছকে মূলধন হিসাব বা অন্যান্য যে হিসাবগুলো আছে সবগুলা কিন্তু প্র্যাকটিস করবা, আর প্র্যাকটিস করে কমেন্টে অবশ্যই জানাবা যে আমার প্র্যাকটিসটি কমপ্লিট হয়েছে, ওকে। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।